13.5 ঘন্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে গণ আন্দোলনের আহতরা। ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি উপদেষ্টাদের। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র আন্ডারওয়ার্ল্ডের হাতে, বলছেন গোয়েন্দারা। বেড়েছে অপরাধ, নিয়মিত অভিযানে লাগাম টানার চেষ্টা। 2 বছরের জন্য শাহজালালের 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে যাচ্ছে বিমান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি, সক্ষমতা নিয়ে প্রশ্ন। গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে নারীদের মাঝে সচেতনতার অভাব, বাড়ছে গর্ভপাতের সংখ্যা। অসচেতনতায় বাড়ছে ডায়াবেটিস রোগী। এবং দিন দিন উজাড় হচ্ছে দেশের 3য় বৃহত্তম বন, টাঙ্গাইলের মধুপুরগড়। কর্মকর্তাদের দুর্নীতি, স্বেচ্ছাচারিতাকে দুষছেন স্থানীয়রা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। প্রায় 13.5 ঘন্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরেছেন জুলাই আগস্ট গণ আন্দোলনের আহতরা। মধ্যরাতে 4 উপদেষ্টা পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনরতদের সঙ্গে দেখা করে সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। বৃহস্পতিবার দুপুরে তাদের নিয়ে বৈঠক করে পূর্ণাঙ্গ রূপরেখা তৈরি করা হবে। সে অনুযায়ী ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধান হবে বলে আশা জানান উপদেষ্টারা। ফজলে আদিত্যের প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষুব্ধদের শান্ত করতে বুধবার মধ্যরাতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে ছুটে যান 4 উপদেষ্টা। শুরুতে গণ আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও উপদেষ্টা মাহফুজ আলম। তাদের ভোগান্তির জন্য ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন তারা। বলেন আগামী ডিসেম্বরের মধ্যে সব সমস্যা সমাধান করা হবে। আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে, আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে, জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন। আপনারা হয়তো আমাদের চেয়ে বেশি আহত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন, এবং আমরা শুধু এই গভর্নমেন্টের দিক থেকে না, আজীবন এই গভর্নমেন্ট পড়ার পরেও যত লড়াই থাকবে আপনাদের সাথে মিলে লড়বো। অন্য উপদেষ্টারাও দুর্বলতার কথা স্বীকার করেন। বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। দয়া করে আমাদেরকে ওই পরিবেশটা করে দেন, আমরা যাতে বসে একটা রূপরেখা আগামীকালকেই ঘোষণা করতে পারি এবং সেটা বাস্তবায়নটা ডিসেম্বরের মধ্যে করতে পারি। আপনারা যান, ভিতরে যান। আমরা কালকে যে কথা দিচ্ছি আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। আন্তর্জাতিক কোন সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না। সব দাবি বাস্তবায়নে উপদেষ্টাদের দেয়া আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে হাসপাতালে ফিরে যান আহতরা। এর আগে বুধবার দুপুরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং ব্রিটিশ হাই কমিশনার হাসপাতাল পরিদর্শনে এলে বিক্ষোভের মুখে পড়েন। পরে হাসপাতালের সামনের সড়কে অবরোধ করে আহতরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। গোয়েন্দা তথ্য মতে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্র চলে গেছে আন্ডারগ্রাউন্ডে, যা ব্যবহার করে রাজধানীতে অপরাধ কার্যক্রম চালাচ্ছে অপরাধীরা। নিয়মিত অভিযান চালিয়ে 4 সেপ্টেম্বর থেকে নভেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত 389টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এসব অস্ত্র উদ্ধার করা না গেলে অপরাধ প্রবণতা আরও বাড়তে পারে। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। 5 আগস্ট এভাবেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতন আর শেখ হাসিনার দেশ ছাড়ার পর পালিয়ে যায় পুলিশ সদস্যরাও, হারিয়ে যায় বাহিনীর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। গণভবনে এসএসএফ সদস্যদের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার, অস্ত্র, গোলাবারুদ, সাজ সরঞ্জাম, বেতার যন্ত্র ও অপারেশনাল সরঞ্জাম মজুদ ছিল। জাতীয় সংসদ ভবনেও ছিল এসএসএফ এর অস্ত্র ও গোলাবারুদ। 5 আগস্ট যা লুট হয়ে যায়। এর মধ্যে কিছু উদ্ধার হলেও অত্যাধুনিক অ্যাস্ট্রো রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাক গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার ডিভাইস সহ 32টি ভারী অস্ত্র ও বিপুল পরিমাণ গুলির কোনো হদিস মিলেনি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী পুলিশ সদস্য, বিভিন্ন থানা, কারাগার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 5,829টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609টি গুলি লুট হয়। এর মধ্যে 4,283টি অস্ত্র এবং 3,88,182টি গুলি উদ্ধার হয়েছে। এখনও 1,546টি অস্ত্রের সন্ধান মিলেনি। 4 সেপ্টেম্বর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত 389টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।
সম্প্রতি রাজধানীতে খুনোখুনির ঘটনাও বেড়েছে। 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর 30 আগস্ট পর্যন্ত 29টি খুনের ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর ও অক্টোবরে 2 শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে খুনের ঘটনা শতাধিক। গেল বছর এই সময়ে খুনের ঘটনা ছিল 56টি। গোয়েন্দা তথ্য বলছে উদ্ধার না হওয়া অস্ত্রগুলো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। বিশেষ করে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, পল্লবী, যাত্রাবাড়ি, বাড্ডা, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা উদ্যান, বসিলা, আদাবর এবং লালবাগের সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র সংগ্রহ করেছে। সম্প্রতি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ইসরায়েলের তৈরি উজি পিস্তল উদ্ধার তার সত্যতা প্রমাণ করে। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর অলিগলিতে ঘটছে ছিনতাই। অস্ত্র দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে অপরাধীরা। ছিনতাইয়ে বাধা দেয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। গেল 3 মাসে ছিনতাইকারীদের হাতে প্রাণ দিয়েছে 4 জন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অস্ত্র উদ্ধারের জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আপনি জানেন সাম্প্রতিক সময়ে কিছু কিছু এলাকায় বিশেষ কিছু অপরাধ বেড়ে গিয়েছিল, তার প্রেক্ষিতে আমরা সারাশি অভিযান পরিচালনা করেছি। এইসব জায়গা থেকে 2 শতাধিক অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এসব অস্ত্র উদ্ধার করা না গেলে অপরাধের প্রবণতা আরও বাড়তে পারে। রিকভার করা খুবই জরুরি। আমি নিশ্চিত সেনাবাহিনী অন গ্রাউন্ডে আছে, তারা ধীরে ধীরে এগুলা যতদিন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধার না হবে ততদিন পর্যন্ত আমরা একটা থ্রেটের মধ্যে থাকবো। একই সঙ্গে যৌথ বাহিনীকে অপরাধ দমনের পাশাপাশি অস্ত্র উদ্ধারে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তারা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। বিশ্বকে জলবায়ু বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বজ্র ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে একটি নতুন জীবনধারা গড়ে তোলার উপর জোর দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের সভ্যতা হুমকিতে বলেও উদ্বেগ জানান। বুধবার আজারবাইজানের COP29 সম্মেলনে যোগ দিয়ে কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। লুৎফুর কবিরের রিপোর্ট। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আজারবাইজানের বাকুতে চলছে COP29 জলবায়ু সম্মেলন। এবারের সম্মেলনে 3য় দিন বুধবার বিশ্বের অন্যান্য দেশের নেতাদের পাশাপাশি মঞ্চে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বকে বিপর্যয় থেকে রক্ষায় শূন্য বর্জ্য ও শূন্য কার্বনের উপর ভিত্তি করে নতুন জীবনধারা গড়ে তোলার পরামর্শ দেন তিনি। To present the climate catastrophe in a different perspective. This perspective will take us from fixing climate destruction to stopping the further carnage. It's a big task and raises big questions. I seek your indulgence to share with you my long-standing dream of creating a world of 3 zeros. উপস্থিত বিশ্ব নেতাদের সামনে প্রধান উপদেষ্টা বলেন, নতুন সভ্যতা গড়তে প্রয়োজন মেধা, অর্থ এবং যুবশক্তির সমন্বয়। এর মাধ্যমেই সভ্যতার ভিত্তি স্থাপন করা সম্ভব। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We need to mobilize our intellectual, financial, and youth power to lay the foundation of a new civilization, a self-preserving and self-reinforcing civilization. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. পরিবেশের সুরক্ষায় সবাইকে সচেতন হওয়া এখনই প্রয়োজন বলেও মনে করেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূস। গেল সোমবার জলবায়ু সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজারবাইজানের বাকুতে রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 14 নভেম্বর পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন তিনি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 বছরের জন্য শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং দায়িত্ব পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি রাষ্ট্রীয় বিমান সংস্থাটিকে এ দায়িত্ব দিয়ে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ। তবে বিমানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আর বিমানের দাবি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ে 100% প্রস্তুত তারা।
কেনা হয়েছে যন্ত্রপাতি, নিয়োগ দেওয়া হয়েছে জনবল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধনের জন্য প্রস্তুত প্রায় 22,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল পুরোপুরি চালু হলে বছরে সেবা দেওয়া সম্ভব হবে প্রায় 2 কোটি যাত্রীকে। জাপানের আর্থিক সহায়তায় নির্মিত এই টার্মিনালের আয় থেকেই পরিশোধ করার কথা রয়েছে ঋণের টাকা। তাই শুরু থেকেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাবার কথা ছিল বিমানের পাশাপাশি বিদেশি কোনো সংস্থার। সম্প্রতি একটি জরিপে উঠে আসে বিমানের সেবায় সন্তুষ্ট নয় 93% বিদেশি এয়ারলাইন্স। তবে এসব আলোচনা ছাপিয়ে এককভাবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পেয়েছে বিমান। তৃতীয় টার্মিনালকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এরই মধ্যে কেনা হয়েছে প্রায় 1,000 কোটি টাকার সরঞ্জাম, নিয়োগ করা হয়েছে জনবল। নিজেদের দুর্নাম ঘুচিয়ে নতুন টার্মিনালে সেবার মান আরও উন্নত হবে বলে আশা বিমানের এই কর্মকর্তার। অনেক যখন প্লেন ল্যান্ড করে আমি তখন কিন্তু একসাথে কতগুলো ডেস্ক আছে, বেশি তো সেরকম নাই, যার ফলে জট লেগে যায় প্যাসেঞ্জারের। তো ইমিগ্রেশনের এই সমস্যাটা তো বিমানের তৈরি করা না। তারপরে আমাদের লাগেজ পেতে দেরি হয়, আমাদের বেল্টের সংখ্যাও কম আসছে। ইনশাল্লাহ বিমান পারবে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ। আমরা 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি একদম শেষের পর্যায়ে আসছে। আমরা যে এই গ্রাউন্ড হ্যান্ডলিং করতে পারবো সেই জন্য যে একটা সার্টিফিকেট দরকার, আইসাগো সার্টিফিকেট, সেটাও বিমান পেয়েছে এবং ইকুইপমেন্টও আমাদের প্রচুর আনা হয়েছে, আরও আসতেছে রাস্তায়। তবে এককভাবে বিমান যাত্রী সেবার মান কতটুকু নিশ্চিত করতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে বিশেষজ্ঞের। আবার বিমান ব্যর্থ হলে নতুন কোনো এয়ারলাইন্স বাংলাদেশমুখী হবে না বলেও জানান তিনি। বিমানের অ্যাজ ফার অ্যাজ ইকুইপমেন্ট কনসার্ন বিমান সেটা প্রয়োগ করেছে বা করতে পারবে। বিমানের সার্ভিসের ব্যাপারে আমাদের কাস্টমাররা, প্যাসেঞ্জাররা কেউ হ্যাপি না। তো এই সংকট যে তাদের যে আপনার ইমেজের সংকটটা, ইমেজ সংকটটাতে তারা কীভাবে বেরিয়ে আসবে। বাংলাদেশ থেকে অনেকে মুখ ফিরে নিয়ে গেছে এইসব সার্ভিসের কারণে। তো এখন যদি তার পারফরমেন্সটা ওইভাবে উন্নত না করতে পারে, দিস কুড বি ওয়ান অফ দ্য রিজন কেন তারা আসবে না। দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে রয়েছে বিমান, সেখানে তাদের সেবার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। সমালোচনা ছাপিয়ে বিমান কতটুকু সফল হয় তা এখন দেখার বিষয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রতি 4 জনের 1জন নারী গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত, যাদের অর্ধেকই জানেন না আক্রান্তের কথা। ফলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়ছে গর্ভপাতের ঘটনাও। মায়ের কারণে কম বয়সী এমনকি শিশুরও আক্রান্ত হচ্ছেন টাইপ 2 ডায়াবেটিসে। অসচেতনতায় ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা বাড়ায় কমে যাচ্ছে কর্মক্ষমতা, বলছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদের রিপোর্ট। বুঝতে পারিনি হঠাৎ করে। 24 বছরের শারমিন খাতুন দ্বিতীয় সন্তান গর্ভধারণের মধ্যবর্তী সময়ে নিয়মিত পরীক্ষায় ডায়াবেটিস শনাক্ত হয়। এক পর্যায়ে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে গর্ভপাত হয় গেল বছর। আবারও গর্ভধারণের পর শনাক্ত হয় ডায়াবেটিস। আগের থেকেই ব্লাড গেছে, এই 23 রমজানের কালাই ব্লাড গেছে, তাই ওই ব্লাড দেখে আবার গেছিলাম। তাই ওই সময় ওষুধ দিয়েছে, ওর সাথে কোনো কাজ হয়নি। শারমিন আক্তারের মতো স্বাস্থ্যকর্মী নিবেদিতা দাস তৃতীয় ধাপের গর্ভাবস্থায় ডায়াবেটিস শনাক্ত হওয়ায় চিকিৎসকের কাছে এসেছেন। সর্বোচ্চ সতর্কতায়ও বাড়তির শঙ্কা তার মনে। আগে ঝামেলা ছিল না, এখন কনসেপ্ট করার পর থেকে 3rd টার্মিস্টারে এসে ধরা পড়ছে যে জিডিএম, গেস্টেশনাল ডায়াবেটিস। না, শারীরিক প্রবলেম নাই, এটা সুগার বাড়তেছে, আমার চেক করা লাগতেছে প্রতিদিন। চিকিৎসকরা বলছেন প্রতি 4 জনে 1জন নারী গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে বিকলাঙ্গ সন্তান জন্মদান এমনকি গর্ভপাতের ঝুঁকিও বাড়ছে। এমনিতেই ডায়াবেটিস যাদের থাকে তাদের এমনিতেই সতর্ক হতে হয়, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অ্যাবর্শন হতে পারে, বাচ্চার যে প্রথম 3 মাস অর্গানোজেনেসিস হয়, অর্থাৎ তার হাত পা তৈরি হয়। ওই সময়টাতে ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট, বাচ্চা পরবর্তীতে বিকলাঙ্গও হতে পারে। নারী ডায়াবেটিসে আক্রান্ত হলে সন্তানের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হচ্ছে, ফলে দীর্ঘমেয়াদে রোগাক্রান্ত প্রজন্ম তৈরি হচ্ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। মায়ের পেটে থাকার সময় রক্তের গ্লুকোজ বেশি ছিল, এদের আজীবন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 40% বেড়ে গিয়েছে। এটি কিন্তু আজকে অতটা গুরুত্ব না পেলে এটা কিন্তু ওই বাচ্চাটির আজীবন এটি নিয়ে বহন করবে, কিন্তু তাতেও কিন্তু শেষ হলো না। মায়ের পেটে যে বাচ্চাটি ছিল সেটি যদি মেয়ে হয়, এই মেয়েটির আবার পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে গেল।
এবং সে যখন আবার বাচ্চা নেবে সেটিও কিন্তু তার আবার গর্ভকালীন ডায়াবেটিসের সমস্যা থাকলো, এবং সে যদি আবার একটি মেয়ে বাচ্চাই ধারণ করে তাও কিন্তু সেই পরবর্তী জেনারেশন চলে গেল। তাহলে এই যে সমস্যাটি এটি কিন্তু জেনারেশন থেকে জেনারেশন চলতে থাকবে। দেশে ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেক মানুষই জানেন না রোগ সম্পর্কে, অথচ খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনে 50% ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক অর্থনৈতিক সংকট কাটাতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকালে ঠাকুরগাঁয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আনুপাতিক নির্বাচন ব্যবস্থায় বিএনপির সমর্থন নেই বলেও জানান মির্জা ফখরুল। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বাসভবনে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যেন সবাই ভোট দিতে পারে। তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নাই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাগুলো আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজন থেকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন সম্ভব নয়, এতে বিএনপির সমর্থন নেই। আমরা রিজেক্ট করেছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। ঐক্যবদ্ধ জাতির প্রত্যাশার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে ফেলেছে। এই বিভক্তি দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি চায় বিএনপি। নিউজ ডেস্ক, দেশ টিভি। অন্তর্বর্তী সরকার স্বল্পমেয়াদী সংস্কারের কাজ করছে, দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার, জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, জনগণ গালি দিলেও সরকার দায়িত্ব পালন করে যাচ্ছে। ব্যাংক খাত সংস্কারের কাজ চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ খাতে একটি ফুটপ্রিন্ট রেখে যেতে চায় সরকার, যা পরবর্তী সরকারের কাছে উদাহরণ হয়ে থাকবে। সে অনুযায়ী কাজ করবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা রাখার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এখন আমি শহরের বাজারে কি ব্যবসায়ীদের বলবো, আমি কিন্তু কিছু ডিমের দোকান বন্ধ করে দিয়েছি সব। অতএব আমি সেটা চিফ অ্যাডভাইজারকে বলে, দেখেন খালি বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না, দ্রব্যমূল্য হিসেবে অনেকগুলো ফ্যাক্টর। ভোলার বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম চড়া, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বাজারে পণ্যের দাম কেমন দেখছেন? এ নিয়ে ক্রেতা বিক্রেতারা বা কি বলছে, জানাবেন বিস্তারিত। তো যে অবস্থা বাজারের অবস্থা বলা যায় যে অনেকটাই নাগালের বাইরে। আজকে আমরা বাজারে এসে যেমনটি দেখেছি, ব্যবসায়ীরা বলছিল যে আজকে কিন্তু সয়াবিনের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, 5 টাকা বেড়েছে, এবং একই সাথে চালের দামও কিন্তু বেড়েছে। যদি চালের বাজারের চিত্র একটু দেখাতে চাইছে, ব্যবসায়ীরা বলছিল সব ধরনের চালের দাম কিন্তু 2 থেকে 5 টাকা হারে বেড়েছে। এবং যদি সবজির বাজারের কথা বলি, সবজির বাজারে সবচেয়ে দামে এগিয়ে রয়েছে কিন্তু আলুর দাম। সেটি কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে আপনার 64 টাকা কেজি দরে, যেটি আগেও ছিল 60 টাকা দেরি, অর্থাৎ 4 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়াও যে অন্যান্য সবজি, কফি, ফুলকপি থেকে শুরু করে যে অন্যান্য সবজি রয়েছে সেগুলো কিন্তু 2 থেকে 5 টাকা হারে বেড়েছে। মাছের দাম তো অত্যাধিক চড়া। এবং যারা ক্রেতা রয়েছেন, আজকে সকালবেলা যারা বাজার করতে এসেছেন তারা আমাদেরকে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছিলেন যে একই দাম কিন্তু একই অবস্থায় থাকছে না, এবং তাদের অভিযোগ হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে ভোক্তা অধিকার বা জেলা প্রশাসনের যে বাজার মনিটরিং ব্যবস্থা, সেটি যদি জোরালো থাকে সেক্ষেত্রে এই পণ্যের দাম অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। এবং ক্রেতাদের এই দাবি একটাই যে অতি দ্রুত যাতে বাজার মনিটরিং হয়, সেক্ষেত্রে কিছুটা হলো পণ্যের দাম
নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও পেঁয়াজের দাম বেড়েছে, পেঁয়াজ কিন্তু আজকে কেজিতে বিক্রি হচ্ছে 110 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে কিন্তু 220 টাকা দরে। এই যখন অবস্থা, এতে যারা নিম্ন এবং মধ্যবিত্ত যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদের অসন্তোষের যেন শেষ নেই এবং তারা যে বলছিলেন আমাদেরকে যে তাদের যে প্রয়োজনীয় যে বাজার করা দরকার নিত্যদিনে সেটি তারা প্রয়োজনীয় কিনতে পারছে না, তাদের বাধ্য হয়ে কম কিনতে হচ্ছে। অর্থাৎ সব ধরনের পণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে তারা আসলে বলা যায় যে হতাশ প্রকাশ করছেন। এবং আমরা কথা বলেছি ভোক্তা অধিকারের যে দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন, সহকারী পরিচালক, তিনি আমাদেরকে বলছিলেন যে পণ্যের দাম নিয়ন্ত্রণে তারা নিয়মিত মনিটরিং করছে এবং যদি কেউ কোনো ব্যবসায়ী যদি ইচ্ছে মতো দাম বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোহার কাছে। তোয়া, ধন্যবাদ আপনাকে ছোটন। দর্শক, ভোলার বাজার থেকে নিত্য পণ্যের সরবরাহ ও দাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা। টাঙ্গাইলের মধুপুর গড় নানা কারণে আজ ধ্বংসের দ্বার প্রান্তে। দখল হতে হতে অনেকটা সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম এই বন। অভিযোগ রয়েছে বনের শত্রু বন বিভাগের লোকজনই নানা অজুহাতে টাকার বিনিময়ে বনের জমি বিক্রি করেন তারা। অসাধু এসব বন কর্মকর্তার প্রভাবশালীদের রাম রাজত্বে বলি হচ্ছে সাধারণ মানুষ। যে কোনো ঘটনার দায় এসে পড়েছে তাদের উপর। আতিকুর রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুর গড় দেশের তৃতীয় বৃহত্তম বন। বর্তমানে দখল ও বনখেকোদের দৌরাত্মে অস্তিত্ব সংকটে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কিছু কর্মকর্তা টাকার বিনিময়ে বনভূমি বিক্রি এবং বিভিন্ন স্থাপনা নির্মাণে সহযোগিতা করছে। মধুপুরের সাগরদিঘি ইউনিয়নের ফুলমারির চালা মৌজার বনের 1716 একর জমি অবৈধভাবে ফসলাবাদ, ভবন নির্মাণ এবং কারখানার জন্য প্লট আকারে বরাদ্দ দেয়া হচ্ছে। খুঁটি হিসেবে ব্যবহারের জন্য টাকার বিনিময়ে গাছ কাটার সুযোগ করে দেয় বন বিভাগের অসাধু কর্মকর্তারা, যা ভাগাভাগি করেন বন কর্মী থেকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ফলে তারা এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। এতে সাধারণ মানুষ ও ভূমিহীনরা চরম দুর্ভোগে পড়েছে। ভূমিহীন ও ছিন্নমূল মানুষ যারা বছরের পর বছর বাপদাদার ভিটেতে বসবাস করে আসছেন, তাদেরও ঘরের খুঁটি পরিবর্তনে বন বিভাগকে টাকা দিতে হয়। টাকা না দিলে দেয়া হয় মামলা। অসংখ্য মামলা কাঁধে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে বনাঞ্চলের মানুষ। ফরেস্টের নির্যাতনে আমরা এখন একটা পুরাতন ঘর যদি দিতে যাই, সেই ঘরটাও দিতে তাদেরকে 20,000-15,000 টাকা দিতে হয়। কিন্তু এখানে যদি পুরাতন কোনো ঘর যদি আসলে ভেঙে যায়, কোনো ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগের কারণেও যদি ভেঙে যায়, তাহলে সেই ঘরগুলো যদি রিভারিং করতে যায় তাহলে সেখানে বন বিভাগকে অনেক পরিমাণ টাকা দিতে হয়। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর, সখীপুর ও মির্জাপুর উপজেলার বনভূমিতে বসবাস করা সাধারণ মানুষের কাছে বন বিভাগ মানেই মূর্তিমান আতঙ্ক। তবে বন বিভাগ বলছে নানা সীমাবদ্ধতার মাঝেও বনকে আগলে রেখেছেন তারা, আর কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ভাত খেতে গেলে তো কিছু ভাত পড়ে, আর আমার তো 100% আমরা তো সততার আওতায় আনতে পারি নাই। আমরা চেষ্টা করি যতটা মিনিমাইজ করা যায়। টাঙ্গাইলের 9টি রেঞ্জে 1,22,876 একর বনভূমি রয়েছে। এর মধ্যে 39,000 একর দখল হয়ে গেছে। দ্রুত এ বনভূমি উদ্ধারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণে পরিবহন ব্যয় কমাতে কৃষি পণ্য স্পেশাল, ম্যাঙ্গো স্পেশাল ও ক্যাটল স্পেশাল নামে ট্রেন চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাতে আগ্রহ দেখাননি কৃষক ও ব্যবসায়ীরা। ফলে সফল হয়নি উদ্যোগ। বিপুল অর্থ লোকসান গুণে চালুর কয়েকদিনের মধ্যে বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এমন উদ্যোগ সফল না হওয়ার জন্য ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। কাজী শাহেদের প্রতিবেদন।
সফলতার মুখ দেখেনি দেশে কৃষিপণ্য পরিবহনে রেলওয়ের উদ্যোগ। প্রত্যাশিত কৃষিপণ্য না পেয়ে এবং ব্যবসায়ীদের অনাগ্রহে রেলের এমন বিশেষ উদ্যোগ মুখ থুবড়ে পড়ে বারবার। বিশেষ ট্রেন সেবা চালু করতে গিয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে 4 বছরে 1,82,000, ক্যাটল ট্রেনে 2 দিনে 9 লাখ ও সবজি স্পেশাল ট্রেনে 2 দিনে লোকসান গুনতে হয় 30 লাখ টাকা। ব্যবসায়ী নেতারা বলছেন, তারা যেসব পরামর্শ দিয়েছেন তার একটাও বাস্তবায়ন না করাই আগ্রহ হারিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। ব্যবসায়িক সমাজ থেকে আমরা বহুবার তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং কিছু প্রস্তাবনা দিয়েছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্টের যে ডাক বিভাগটা আছে সেটা অকার্য হয়ে পড়েছে। সেখানকার যদি লজিস্টিক সাপোর্টগুলো নেওয়া হতো তাহলে এই সার্ভিসটা অবশ্যই আলোর মুখ দেখত। কৃষকরা বলছেন, স্টেশনে আনা নেওয়ার খরচ যেমন আছে তেমনই কৃষিপণ্য নষ্ট হওয়ার ঝুঁকি থেকে পণ্য পরিবহনের ট্রেনে আগ্রহ পান না তারা। এক্সপ্রেস ট্রেনে আমাদের যাওয়া আসা করে মানে কিংবা মাল নিয়ে যাওয়া অনেক হয়রানি, কারণ হচ্ছে এখানে আমরা ট্রেনে একবার মাল উঠাচ্ছি, আবার কমলাপুরে নামাচ্ছি, কমলাপুর থেকে আবার মোকামে যাচ্ছে। কমলাপুর স্টেশনে আবার কুলি দিয়া পণ্য নামানো হতো এবং ওটা আবার ভ্যানে কিংবা পিক আপে নেওয়া হতো। এতে কৃষকের খরচ হতো বেশি, এই জন্য কৃষক ট্রেনে পণ্য ব্যবহার না করে বাসে কিংবা ট্রাকে নিয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন, বিশেষ কোনো সেবা চালু করার আগে আগ্রহ, সমস্যা ও সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে হয়। রেল কর্তৃপক্ষ সেদিকে নজর না দিলে বিশেষ উদ্যোগ মুখ থুবড়ে পড়া স্বাভাবিক। যারা এই সুবিধা ব্যবহারকারী হিসেবে থাকার কথা, তাদের সাথে পর্যাপ্ত যোগাযোগ করা হয়েছে কিনা এবং তারা আসলে জানতেন কিনা এটা কতটা কস্ট ইফেক্টিভ, এবং তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের কোন সময়ে দরকার, সময় একটা ফ্যাক্টর। মানুষবাহী যে ট্রেন, তারই সঙ্গে 1, 2 বা 3টা বগি চাহিদা মতো আলাদা করে দিতে হবে, যেখানে আম যাবে, সবজি যাবে, কাঁঠাল যাবে এবং অন্যান্য সকল ধরনের শাকসবজি, গরু ছাগল, আম সহ সবই চলে যাবে। তাহলে আর এটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। বর্তমান পরিস্থিতির উপর দোষ চাপিয়ে বিশেষ ট্রেন সেবা ও লোকসান নিয়ে কথা বলতে রাজি হননি পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা। এখন এই স্বাভাবিক পরিস্থিতিতে আমি কয়েকবার ডিসি দিয়ে আমাকে রিকোয়েস্ট করতে হয়েছে, আমাকে থ্রেট দেওয়া হয়েছে। আর এখন পরিস্থিতি খারাপ বলতে কি পরিস্থিতি ভালো যে এখন খুব কড়াকড়ি চলতেছে। রেলের এমন ইতিবাচক উদ্যোগ ব্যবস্থাপনায় দুর্বলতা ও সমন্বয়হীনতাই ব্যর্থতায় রূপ নিচ্ছে বলে দাবি অর্থনীতিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শুক্রবার শুরু হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের বৃহত্তম উৎসব মহারাসলীলা। এদিন ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও কৃষ্ণ বন্দনায় রাত পার করবেন ভক্তরা। মৌলভীবাজারের কমলগঞ্জের 18টি মণিপুরী গ্রামে প্রায় 1 মাস ধরে চলছে মহারাসলীলা উদযাপনের প্রস্তুতি। সহকর্মী সালেহ ইলাহি কুটির রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহারাসলীলা শুরু হচ্ছে শুক্রবার। 3 শতাধিক শিশু কিশোর ও যুবতী অংশ নেবেন এবারের আয়োজনে। মৃদঙ্গ, করতাল ও শঙ্খধ্বনিতে মুখরিত হবে উৎসব। উৎসবের দিন দুপুর থেকে শুরু হয় রাখাল নৃত্য। রাত 11:30টায় শুরু হয় উৎসবের মূল পর্ব। মণিপুরীদের ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য ও কৃষ্ণ বন্দনায় চলে মহারাসলীলা। রাতভর দর্শকদের বিমোহিত করে রাখেন শিল্পীরা। উৎসবকে প্রাণবন্ত করে তুলতে প্রায় 1 মাস ধরে চলছে প্রস্তুতি। অনুশীলনে ব্যস্ত মণিপুরী শিশু কিশোর ও যুবতীরা। শৈল্পিক আবহ ধরে রাখতে প্রশিক্ষকরা দিচ্ছেন তালিম। সকালে রাখাল নৃত্য হবে আর রাত্রে রাস উৎসব হবে। প্রথমবার এবার নাচ করতেছি। আমি এখানে নাচবো এবং আমার বন্ধু বান্ধবের সবাই আসবেন। আমার এখানে নাচার অনেক ইচ্ছা ছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি, এবার আমার সুযোগ হয়েছে। এই লীলা ভগবান শ্রীকৃষ্ণ যেরকম লীলা করেছেন এই অনুষ্ঠানের প্রশিক্ষণ দিতেছি আমরা। আমাদের মণিপুরী সংস্কৃতি সম্পূর্ণ ক্লাসিক্যাল, এটাকে লাস্য এবং তাণ্ডবাঙ্গিকের, এই জন্য আমরা খুব পরিশ্রম করে এটা ট্রেনিং করে থাকি। শুধু মণিপুরী সম্প্রদায় নয়, প্রতি বছর বর্ণিলে আয়োজনে সামিল হন দেশ বিদেশের হাজারো দর্শনার্থী। আয়োজনকে সফল করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান আয়োজকরা। লক্ষাধিক লোক এখানে সমাগম হয়, বিভিন্ন ভক্তবৃন্দ এবং দর্শক দেশ বিদেশ থেকে এখানে উপস্থিত হয় এবং অনুষ্ঠানটি উপভোগ করেন। নির্বিঘ্নে উৎসব উদযাপনে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখানে অনেক মানুষের সমাগম হয়, তাদের নিরাপত্তা এবং ধর্মীয় কালচারটা যেন ঠিক সময় মতো এবং নির্বিঘ্নে হতে পারে, আমরা আমাদের মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সেভাবে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।
1779 সালে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র সূচনা করেন এই রাস উৎসবের। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারের কমলগঞ্জে উদযাপিত হয়ে আসছে এই উৎসব। নিউজ ডেস্ক, দেশ টিভি।